চোখে তেজি সূর্যের আলো পড়ায় ঘুম ভাঙলো আয়নার। চোখ ডলে উঠতে চাইলে বুঝতে পারলো তার পেটের উপর কিছু একটা রাখা। চোখ মেলে পেটের দিকে তাকাতে আঁতকে উঠল সে। কারো হাতে তার কোমর শক্ত করে জড়িয়ে আছে। হাতের মালিকের দিকে চোখ যেতেই বুঝতে পারলো তার গম্ভীর স্বামী তাকে জড়িয়ে ধরে আছে। হয়তো অজান্তেই তার কোমর আঁকড়ে ধরেছে। কিছুক্ষণ পর্যবেক্ষণ করে আয়না একটা জিনিস আবিষ্কার করলো, তা হলো তার বর সুদর্শন হলেও মাত্রাতিরিক্ত গম্ভীর। এই যে ঘুমিয়ে আছে তাও মুখটা গম্ভীর করে রেখেছে। আয়না মনে মনে ভাবলো, লোকটা হাসতে জানে না কেন নাকি ঘুমের মধ্যেও মুখটা এমন গম্ভীর করে রেখেছে যেন কোনো ঘুমিয়ে ঘুমিয়ে কোনো সিরিয়াস কাজ করছে। নিজের আবোল তাবোল পর্যবেক্ষণ শেষে আয়নার মনে হলো এবার তার ওঠা উচিত। অনেক দেরি হয়ে গেছে হয়তো। সময় দেখার জন্য মাথা এদিক ওদিক ঘোরালো আয়না। বেডের ডান দিকে কাঙ্ক্ষিত বস্তু ঘড়ি পেয়ে তাতে সময় দেখে নিল সে। 8টা 10 বেজে গেছে, তার মানে অনেক দেরি হয়ে গেছে। উঠার জন্য উৎসুক করতে লাগলো সে, কিন্তু উঠবে তো উঠবেই কিভাবে? সেই শক্ত করে ধরে রেখেছে দেখে ফোঁস করে শ্বাস ছাড়লো সে। অনেক সাবধানতার সাথে তাকে উঠতে হবে, না হলে লোকটা জেগে যাবে, আর লোকটা জেগে গেলে তাকে লজ্জায় পড়তে হবে। আয়না চোরের মতো আদ্রিজের দিকে চোখ রেখে ধীরে ধীরে হাত উঠাতে লাগলো, কিন্তু যে ভয় মনে মনে ছিল তা সত্যি হলো। আদ্রিজের ঘুম ভেঙে গেল আয়নার নড়াচড়া করায়। হাতে নরম কিছু স্পর্শ উপলব্ধি করায় ঘুমে ব্যাঘাত ঘটলো আদ্রিজের। পিট পিট করে চোখ খুলে আর পাশে তাকাতেই দেখলো আয়না গোল গোল চোখে তার দিকে তাকিয়ে আছে। আয়না আগে থেকে তাকিয়েছিল আর আদ্রিজের তাকানো, দুজনের দৃষ্টি মিলন ঘটলো। হঠাৎ করে আদ্রিজের তাকানোকে বরকে গেল সে। এমন কিছুর জন্য মোটেই প্রস্তুত ছিল না আয়না। সে আদ্রিজের দিক থেকে নজর সরিয়ে এদিক ওদিক তাকাতে লাগলো। গাল দুটোতে লজ্জায় আবার ছড়িয়ে পড়লো। একটা দুটো এটা খুবই ছোট একটা বিষয়, তারপরও তার কেন যেন লজ্জা লাগছে। বড্ড বেশি লজ্জা লাগছে। আদ্রিজ আয়নার এমন অদ্ভুত ব্যবহারের কারণে বুঝতে পারল না প্রথমে। আয়না লাল আভাযুক্ত ফুলো ফুলো গালজোড়া অবলোকন করতে লাগলো। মনে মনে ভাবতে লাগলো, মেয়েটাকে এত আদুরে কেন? এই লাল আভাযুক্ত ফুলো গাল দেখে ইচ্ছে করছে একটু টেনে আদর করে দিই, কিন্তু এ মেয়ে লজ্জা পাচ্ছে কেন? পরক্ষণে নিজের হাতের দিকে নজর যেতেই ঘটনা বুঝতে পারলো আদ্রিস। নিজের হাত আয়নার কোমরে দেখে অপ্রস্তুত হলো সে। দ্রুত হাত সরিয়ে উঠে বসলো। আয়নাও উঠে বসে গেল। হাত গলায় আর কালের কিছু অংশ চিটমিটে করে জ্বলছে, হয়তো গয়না আর শাড়ির কষাতে এমন হয়েছে। আয়না হাতের লাল লাল হওয়া জায়গাটা দেখছে। আদ্রিস উসখুস করতে কিছু বলার জন্য সে আয়নার দিকে না তাকিয়েই এক নিঃশ্বাসে বলল, শোনো, আমি দুঃখিত। আমি আসলে তেমনটা ইচ্ছে করে করিনি। আমি অমন ছেলে না। ঘুমের ঘোরে হয়ে গেছে। নিজের কথা শেষ করে আর এক সেকেন্ডও বসলো না আদ্রিস। সোজা ওয়াশরুমে গিয়ে দুম করে দরজা লাগিয়ে দিল। আয়না এখনো হা করে আদ্রিজের যাওয়ার দিকে তাকিয়ে আছে। আদ্রিজের বলা সরি এখনো তার হজম হয়নি। আদ্রিজ যে সরি বলবে চিন্তার বাইরে ছিল তার। অন্যদিকে আদ্রিজ ওয়াশরুমের দরজা লক করে বেসিনের সামনে গিয়ে দাঁড়ালো। মুখে পানির ছিটা দিয়ে আয়নায় নিজের প্রতিবিম্বর দিকে তাকিয়ে রইল। নিজের মাঝের পরিবর্তনগুলো দেখার চেষ্টা করতে লাগলো। নিজেই নিজেকে বলতে লাগলো, এসব কি হচ্ছে আমার সাথে? ওই মেয়ের কাছাকাছি থাকলে আমার হার্ট এত জোরে জোরে লাপায় কেন? যে আমি কখনো কারো সামনে নিজের অনুভূতি প্রকাশ করি না, সেই আমার সবকিছু ওই মেয়ের সামনে থাকলে এলোমেলো হয়ে যাচ্ছে। হোয়াই? এত রাতে আমার মাঝে এই পরিবর্তন কোত্থেকে আসলো? এতটুকুর একটা পুচকি মেয়ের সামনে আমি আদ্রিস কখনোই নত হতে পারি না, কখনোই না। নিজের চুল খামচে ধরল আদ্রিস। পুনরায় বিড়বিড় করলো নিজেকে, আর নিজের অনুভূতিকে সামলে রাখতে হবে। এসব প্রেম ভালোবাসায় কিচ্ছু হয় না, সব ধোঁকা সব। আর এসব অল্প বয়সী মেয়েরা অনেক বেশি আবেগপ্রবণ হয়। সে আবেগে আমি একজন ম্যাচিউর মানুষ হয়ে গা ভাসাতে পারি না। আয়না এখনো আগের জায়গায় বসে আছে, কি করবে বুঝতে পারছে না। গয়নাগুলো সব একে একে খুলে রেখেছে, কিন্তু শাড়ি তা তো চেঞ্জ করা হলো না। পরনের শাড়িটা এখন খুব বেশি বিরক্তিকর লাগছে আয়না। শরীরটা ম্যাচম্যাচ করছে। শাওয়ার নিতে পারলে ভালো লাগতো, কিন্তু তার লাগেজ কাপড় কোথায় আছে জানা নেই তার। তাই বিরক্ত লাগা সত্ত্বেও চুপচাপ বসে আছে। আদ্রিস ফ্রেশ হয়ে এসে দেখলো আয়না ঠোঁট উল্টে নিজের হাত উল্টে পাল্টে দেখছে। প্রথমের কারণ না ধরতে পারলেও গলার দিকে চোখ যেতে একটু অস্থিরতা কাজ করলো আদ্রিজের মনে। গলার দিকটাই লাল লাল হয়ে আছে। সে 1 পা 2 পা করে আয়নার কাছে গিয়ে দাঁড়ালো। জিজ্ঞেস করলো, হাতে গলায় কি হয়েছে? এমন লাল লাল হয়ে আছে কেন?
আয়না হুট করে আদ্রিজের আওয়াজ শুনে একটু ভয় পেল, নিজেকে সামলে নিল। মিনমিন করে বলল, শাড়ির কাজ আর গয়নার ঘষা লেগে এমন হয়েছে। আদ্রিস ফোঁস করে একটা শ্বাস ছাড়ল। বিরক্তিতে কপাল কুঁচকে এলো তার। এখন এই দাগ দেখে মানুষজন উল্টাপাল্টা ভাবলে কি হবে? আয়নার দিকে তাকিয়ে রাগী গলায় বলল, স্টুপিড একটা, এসব জঞ্জাল পরে ঘুমালে তো এমন হবেই। এখনো বসে আছো কেন? স্টুপিড, যাও ড্রেস চেঞ্জ করে আসো। আদ্রিজের বকা খেয়ে আয়নার মুখটা কাদো কাদো হয়ে গেল। ঠোঁট উল্টে ভাবতে লাগলো, তার জামাইও বুঝি রিয়া আর তার মার জামাইয়ের মতো হবে। কি হলো, যাও। আয়না হেলদোল না দেখে হালকা দমক দিয়ে বলল আদ্রিস। আয়না কেঁপে উঠে কেঁদেই ফেললো এবার। কোনো শব্দ হচ্ছে না, শুধু চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। আয়নার চোখে পানি দেখে আদ্রিস নিজের বুকের মধ্যে কেমন যেন চিনচিন ব্যথা অনুভব করলো। আরে অল্প বকায় সে আয়নায় কেঁদে ফেলবে বুঝতে পারেনি সে। আদ্রিস আয়নার দিকে ঝুঁকে বিছানায় পাশে নিজের হাত রাখলো। হঠাৎ আদ্রিজের কাছে সে আসার কারণ বুঝে উঠল না। আয়না ফেল করে তাকিয়ে রইল সে। আদ্রিস আয়নার চোখে চোখ রেখে বলল, কি সমস্যা? ফ্রেশ হতে বললাম, তাতে কাঁদলে কেন? তোমার কি এই জঙ্গলে পড়ে বসে থাকতে ইচ্ছে করছে? তাহলে বসে থাকো। আয়না নিম্ন স্বরে বলল, আসলে আমার লাগেজ কোথায় আমার জানা নেই, আমি ফ্রেশ হয়ে কি পরবো? এবার কাহিনী বুঝলো আদ্রিস। আয়নার কপালে একটা টোকা মেরে বলল, তুমি আসলে একটা স্টুপিড, এতক্ষণ বলা যেত না এই কথা? আদ্রিস নিজে ফোন নিয়ে ব্যালকনিতে চলে গেল কাউকে কল করতে। আয়না কপাল কষতে কষতে বিড়বিড় করে বলল, বারবার স্টুপিড স্টুপিড করে কেন? এখন তা জানলে কি সমস্যা? তাও হেল্প করলো না, লোকটা একদম ভালো না। আদ্রিস ফোনে কথা শেষ করে রুমে ঢুকে দেখলো আয়না নাক মুখ কুঁচকে বসে আছে আর বিড়বিড় করে কিছু একটা বলছে। আদ্রিস গেস করলো হয়তো তাকে নিয়ে কিছু বলছে। কিছুক্ষণ পর দরজার টোকা পড়তে আদ্রিস গিয়ে দরজাটা খুলে দিল। আয়না দেখলো কালকের গাড়িতে তার পাশে বসা মেয়েটা ভিতরে ঢুকছে। তার হাতে অনেকগুলো প্যাকেট দেখা যাচ্ছে। আদ্রিস মেয়েটাকে উদ্দেশ্য করে বলল, শোন, আমার কিছু কাজ আছে, আমি ছাদে যাচ্ছি। কেউ ডাকলে আমাকে একটু জানিয়ে দিস। আর আমি যাওয়ার পর এই বাচ্চাকে সম্পূর্ণরূপে তৈরি করে তারপর যাবি, না হলে আবার অন্য কোনো ঝামেলা বাঁধিয়ে বসে থাকবে। কথা শেষ করে আয়নার দিকে বাঁকা চোখে তাকালো আদ্রিস। আয়না গাল হালকা ফুলিয়ে তার দিকে তাকিয়ে আছে। আয়নার রাগ হচ্ছে, তাকে বাচ্চা কেন বলবে? সে তো এতটাও বাচ্চা না। আদ্রিস আয়নাকে বাচ্চা বলায় হুহা করে হেসে দিল মেয়েটা। অনেক কষ্টে হাসে থামিয়ে বলল, তুমি চিন্তা করো না বায়ু, আমি ভাবিকে সুন্দর করে তৈরি করে নিচে নিয়ে যাব। আর শোনো, 10টায় সবাই ব্রেকফাস্ট করবে। কালকে দেরিতে ঘুমানোর কারণে অনেকেই উঠতে পারেনি, তাই আজকে একটু লেটে ব্রেকফাস্ট করা হবে। তুমি 10টার সময় টেবিলে চলে এসো, তাইলে হবে। এবার বের হও, তোমার বউকে রেডি করি। আদ্রিস মাথা নেড়ে সম্মতি জানালো। একবার আয়নার দিকে তাকিয়ে স্টাডি টেবিলের কাছে চলে গেল। অনেকগুলো ফাইল টাইপ কিছু ল্যাপটপ আর ফোন নিয়ে রুম থেকে চলে গেল। আয়না আদ্রিসে যাওয়ার পানে তাকিয়ে রইল। মেয়েটার গাল টেনে দেওয়াতে ধ্যান ভাঙলো তার। মেয়েটা আয়নার গাল টেনে বলল, ভাবি, ভাইও কিন্তু ঠিকই বলেছে, তুমি আসলে একটা বাচ্চা, একদম কিউট বাচ্চা। আমার তোমাকে দেখে অনেক আদর করতে পারছে। ওহো, তোমাকে তো আমার পরিচয় দেওয়া হলো না, আমি আনিকা, আদ্রিস আর আহিল ভাইয়ার ছোট বোন। আয়না মনে মনে ভাবলো, এই আদ্রিসটা আবার কে? আহিল ভাইয়া তো মীরা আপুর বর, তাহলে আদ্রিস কি উনি? হয়তো। মনে মনে বার কয়েক আদ্রিসের নাম আড়ালো আয়না। এর মধ্যে অনিকা বলতে লাগলো, আমি অনার্স প্রথম বর্ষে আছি, শীঘ্রই দ্বিতীয় বর্ষে চলে যাব। আমি তো মনে হয় তোমার তুলনায় বড়। অবশ্যই বয়সেও বড়, সম্পর্কে তুমি আমার বড়। তুমি চাইলে আমাকে নাম ধরে ডাকতে পারো, যেভাবে ডাকো না কেন আমাকে নিজের বান্ধবী মনে করবে, কেমন? আজ থেকে তুমি আমি ফ্রেন্ড, ওকে? আয়না আনিকার বন্ধুত্ব সুলভ ব্যবহারে খুব খুশি হলো। আনন্দে চোখ জলজল করে উঠলো তার। হালকা হেসে বলল, ওকে, কিন্তু তুমি তো আমাকে ভাবি ভাবি করছো, তাহলে কিভাবে হবে? তুমি আমাকে নাম ধরে ডাকবে। আনিকা বলল, সম্পর্কে তুমি আমার বড় ভাবি হও, তাই তোমাকে ভাবি ডাকতে হবে, না হলে মা বড় আব্বু রাগ করতে পারে। আচ্ছা, এক কাজ করা যাক, তোমাকে সবার সামনে ভাবি ডাকবো আর অন্যান্য সময় আয়না, ওকে? আয়না বলল, ওকে। আনিকা আয়নাকে তাড়া দিয়ে বলল, এবার যাও তো, দ্রুত শাওয়ার নিয়ে আসো।
তোমাকে রেডি করে দিয়ে এই যে ব্যাগ নিয়ে যাও, এর মধ্যে প্রয়োজনীয় সব জিনিস আছে, আর শাড়িটা বাইরে থাক, তুমি বাইরে আসলে আমি পরিয়ে দিচ্ছি। আয়না সম্মতি জানিয়ে চলে গেল ফ্রেশ হতে। আনিকা আয়নাকে নিচে নিয়ে এসেছে। ডাইনিং টেবিলের কাছাকাছি আসতে আয়না দেখলো তিনজন মহিলা আর আপু মিলে টেবিলে খাবার সাজিয়ে রাখছে। তিনজনের মধ্যে কালকে যে ভদ্র মহিলাও আছেন তিনি আয়নাকে দেখা মাত্র এগিয়ে আসলেন। কাছাকাছি এসে গালে হাত রেখে বললেন, আম্মু ঘুম ভালো হয়েছে? কোনো সমস্যা হয়নি তো? এত আদর গলা জিজ্ঞেস করার চোখ ভরে উঠল আয়নার। কতগুলো দিন পর কেউ এভাবে তার খোঁজ নিল। তার মাও তো অনেক অনেক ভালোবাসে, কিন্তু সৎ বাবার কারণে তার দ্বারে ঘেঁষতে পারতো না। আয়না মাথা নাড়িয়ে বুঝলো, কিন্তু আয়নার চোখে পানি দেখে অস্থির হয়ে গেল মহিলাটি। অস্থির কণ্ঠে জিজ্ঞেস করলো, কি হয়েছে আম্মু? তোমার চোখে পানি কেন? কেউ কিছু বলেছে তোমাকে নাকি আদ্রিস কিছু বলেছে? বলো আমাকে। আয়না দ্রুত মাথা নাড়লো, চোখের পানি মুছে বলল, আসলে আন্টি আপনার ওইভাবে জিজ্ঞেস করায় আম্মুর কথা মনে পড়ে গেল, তাই চোখে পানি চলে এসেছে। ভদ্রমহিলাটি আলতো হেসে আয়নার মাথায় হাত বুলিয়ে বলল, রিসেপশনের শেষে তোমাদের বাড়িতে যাবে তো, মন খারাপ করার কি আছে? আর আম্মা জান, আমিও কিন্তু তোমার আরেকটা আম্মু, তাই আদিত যেভাবে আম্মু বলে ডাকে সেভাবে আম্মু আর তুমি করে বলবে, নাহলে কিন্তু আমি রাগ করবো। আয়না একের পর এক অবাক হচ্ছে। এবারে সবাই এতটা ভালো, এত জলদি তাকে এতটা আপন করে নিচ্ছে। এর মধ্যে আরেক মহিলা এগিয়ে এসে বলল, এই যে আমিও কিন্তু আরেকটা মা তোমার, আমাকে ছোট মা বলবে, ঠিক আছে তো? এদের অমায়িক ব্যবহারে মুগ্ধ হলো আয়না। মুখ দিয়ে কোনো কথা আসলো না, শুধু মাথা নাড়িয়ে সায় জানালো আর চোখে একবার মীরার দিকে তাকালো। মীরা ঠোঁটে হাসি লেগে আছে দেখে স্বস্তির নিঃশ্বাস ছাড়লো আয়না। তার মানে তার মীরা আপু রাগ করে নেই তার উপর। এই যে পিচ্ছু শোনো, আমি কিন্তু তোমার বড় ভাইয়া, বুঝলে? পেছন থেকে কারো কথায় তার দিকে তাকালো আয়না। আহিলকে চিনতে তার অসুবিধা হলো না। আহিল পুনরায় বলল, আমাকে বাইউ বলবে, এমনিতে আমার একটা পেতনি বোন আছে, কিন্তু তুমি আবার ভালো বোন হবে। আর কোনো কিছু দরকার হলে বাইউকে বলবে, বুঝেছো? আয়না আলতো হেসে মাথা নাড়লো। আনিকা মুখ ফুলিয়ে রাগী চোখে তাকালো আহিলের দিকে। আহিলের হাতে জোরে একটা চিমটি দিতে লাফিয়ে উঠলো সে। বলল, আরে তুই তো আমার সোনা বোন, লক্ষ্মী বোন, মারিস না প্লিজ। সবার সামনে আমার ইজ্জত মেরে দিল এই মেয়ে। আহিলের কথায় সবাই হেসে দিল। সবাই এত ভালো দেখে মনে মনে ভীষণ শান্তি অনুভব করলো আয়না। ঠিক 10টা বাজার 5 মিনিট আগে টেবিলে হাজির হলো আদ্রিস। আহিল আর আহিলের বাবা বসেই ছিল। আদ্রিস বসতে তারা পেটে একটা খোঁচা দিল আহিল। ফিস ফিস করে বলল, কি ব্রো, বাসর রাত কেমন কাটলো? আদ্রিস কটমট চাহনি দিতে ভদ্র ছেলের মতো সোজা হয়ে গেল আহিল। একে একে সবাই টেবিলে এসে বসতে সবার শেষে রান্নাঘর থেকে একত্রে বের হলো আয়না আর আদ্রিসের আম্মু অনু। দুজনের মধ্যে অনেক ভাব হয়েছে দেখে বোঝা যাচ্ছে। অনু আয়নাকে কিছু একটা বলছে আর আয়না মিটমিট করে হাসছে। আয়না হাসিতে চোখ আটকে গেল আদ্রিজের। হাসলে ফোলা গাল জোড়া আরো কিছুটা ফুলে ওঠে, যার কারণে মারাত্মক কিউট লাগে তাকে। আদ্রিজের গম্ভীর চাহনি আয়নার উপর বিচরণ করতে লাগলো। হালকা রঙের একটা শাড়ি পরা হয়েছে আয়নাকে, মুখে নেই কোনো প্রসাধনী ছাপ, তারপরও কতটা স্নিগ্ধ পবিত্র লাগছে। দ্রুত নিজের দৃষ্টি সরিয়ে নিল আদ্রিজ। মনে মনে বলতে লাগলো, কি হচ্ছে আমার সাথে? আমার চোখ জোড়া এত বেহায়া হয়ে হতে পারে? না, নিজের চোখকে সামলে রাখতে হবে, না হলে এই চোখ আমার সর্বনাশ ঘটিয়ে ছাড়বে বলে মনে হচ্ছে। চলবে।